পশ্চিমবঙ্গ বা বাংলা ভারতের পূর্ব দিকের এই রাজ্যটির সঙ্গে অনেক ইতিহাস, অনেক সাহিত্য, অনেক ঘটনা বা অনেক তথ্য জড়িয়ে আছে। সেই সমস্ত ঘটনাগুলি বা তথ্যগুলি কিন্তু আমরা সচরাচর জানি না, কিন্তু যখনই জানি সেই সমস্ত ঘটনাগুলি নিয়ে কিন্তু আমাদের গর্ব হয়। সেই সমস্ত অবাক করা 5টি ঘটনা নিয়েই আজকের এই ভিডিওটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারতের পূর্ব দিকে হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন? এই ঘটনাটি জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে পরাধীন ভারতের সময়, যখন বঙ্গভঙ্গ হয়নি। সেই সময় যখন বাংলা বলতে একটি বাংলা ছিল, না ছিল পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্য, না ছিল বাংলাদেশ নামক কোনো দেশ। বাংলা তখন খুবই শক্তিশালী একটা অঞ্চল ছিল। সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সমস্ত আন্দোলন সংগঠিত হতো মূলত কলকাতা থেকে, বা এই স্বাধীনতা আন্দোলনের একটি মূল কেন্দ্রই ছিল কলকাতা। ব্রিটিশ সরকার যখন বুঝতে পারলো এই বাংলা বা বাঙালি শক্তিকে কমাতে হবে, তখন তারা বাংলাকে ভাগ করতে চাইলো এবং বাংলাকে ভাগ করলো মূলত তাদের অবস্থান অনুযায়ী। এবং বাংলাকে যখন ভাগ করা হলো, তখন পশ্চিম দিকের অংশটি হয়ে গেল বাংলা এবং পূর্ব দিকের অংশটি হয়ে গেল পূর্ব বাংলা। স্বাধীনতার পরে এই পশ্চিম দিকের বাংলা অংশটি হয়ে গেল ভারতের স্বাধীন অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এবং যে পূর্বের বাংলা অংশটি সেটি হয়ে গেল পাকিস্তানের একটি অংশ, পূর্ব পাকিস্তান। এবং তারা তাদের স্বাধীনতার আন্দোলন করে তারা স্বাধীন হয়ে গেল এবং পরবর্তীতে সেটি এখনকার বর্তমানের স্বাধীন বাংলাদেশ। এই যে বাংলা প্রদেশকে ভাগ করা হলো অবস্থান অনুযায়ী, এই অবস্থান অনুযায়ী ভাগ করার ফলে ভারতের পূর্ব থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের নাম কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে রয়েছে। আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের এমন একটি জায়গা রয়েছে যেই জায়গার উপর দিয়ে না গেলে আপনি উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে যেতে পারবেন না। সেটি সিকিম হোক, সেটি নাগাল্যান্ড হোক, সেটি মিজোরাম হোক, সেটা মেঘালয় হোক, আপনি কোনো মতে যেতে পারবেন না। পশ্চিমবঙ্গ তথা ভারতের সংকীর্ণতম অংশ হলো শিলিগুড়ি করিডর, যেটি ভারতের চিকেন স্নেক নামে পরিচিত। এই অংশটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এই যে কম প্রশস্তের একটি অংশ, সেই অংশের একদিকে হচ্ছে নেপাল দেশ এবং একদিকে হচ্ছে বাংলাদেশ। তাহলে বুঝতে পারছেন এই 20 থেকে 24 কিলোমিটার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতের জন্য, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। সোজা কথায় বলতে গেলে এই অংশটির উপর দিয়ে আপনাকে যেতে হবে আপনি যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে কোনো সড়ক পথে বা রেলপথে যোগাযোগ রাখতে চান। তার জন্য এই যে শিলিগুড়ি করিডর অংশ, সেই অংশটি কিন্তু ভারতের জন্য জিওপলিটিক্যাল বা জিও ইকোনমিক্যাল দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি কি জানেন ভারতের রাজধানী ছিল কলকাতা শহর? 1717 সালে মুর্শিদ কুলি খাঁ যখন ফারুক স্যারের শাসন থেকে বাংলাকে স্বাধীন করলো এবং বাংলা রাজধানী করলো মুর্শিদাবাদকে। মুর্শিদাবাদকে রাজধানী করার পর থেকে বাংলা কিন্তু ফুলে ভেপে উঠতে থাকলো এবং পরবর্তীতে 1757 সালের পলাশী যুদ্ধ হোক বা 1764-র বক্সার যুদ্ধ, এরপরে যখন পুরো ব্রিটিশ পুরো বাংলাকে যখন পুরো ক্যাপচার করে নিল এবং বাংলা থেকেই কিন্তু পুরো ভারতকে তারা শাসন করতে শুরু করলো, তখন বাংলা কিন্তু পুরো ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ভারতের রাজধানী বানায় এবং মুর্শিদাবাদ থেকে যত অ্যাডমিনিস্ট্রেশন অফিস ছিল সে সমস্ত অফিস কিন্তু কলকাতাতে স্থানান্তরিত করে এবং 1911 সাল অবধি কিন্তু কলকাতায় ছিল ভারতের রাজধানী, বা বলা যেতে পারে যে ব্রিটিশ ভারতের রাজধানী। 1911 সালের 12 ডিসেম্বর পঞ্চম জর্জ যখন বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন, সেই তখনই তার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি এটাও ঘোষণা করেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে এবং তারপরে থেকেই কিন্তু কলকাতা থেকে দিল্লিতে ভারতে স্থানান্তরিত হয় এবং 1911 সালের 12 ডিসেম্বর পর্যন্তই কিন্তু কলকাতা ছিল ভারতের রাজধানী। আপনারা কি জানেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন বা ভারতের জাতীয় গান বন্দে মাতরম, দুটি রচয়িতা কিন্তু দুই বাঙালি। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন তার রচয়িতা হচ্ছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধুমাত্র ভারতের জাতীয় সঙ্গীতই তিনি রচনা করেননি, ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেটিও কিন্তু তারই রচিত। আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই 1913 সালে কিন্তু ভারত প্রথম নোবেল পুরস্কার পায়, সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পায়। ভারতের জাতীয় গান বন্দে মাতরম তার রচয়িতাও কিন্তু আরো এক বাঙালি, সেই বাঙালি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দ মঠে বন্দে মাতরম গানটি কবিতা রূপে প্রথম প্রকাশিত পায়। পরে এটিকে ভারতের জাতীয় গান হিসেবে মান্যতা দেওয়া হয়। আপনারা কি জানেন ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চলে, বা ভারতের আন্ডার ওয়াটার মেট্রো রেল প্রথম কোন শহরে চললো? দুটির উত্তরে কিন্তু কলকাতা শহর, বা দুটি ট্রেন প্রথম চালিয়েছিল কিন্তু কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। 1984 সালের 24শে অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, যার বর্তমান নাম নেতাজি ভবন, এই 3.4 কিলোমিটার দূরত্বেই কিন্তু প্রথম মেট্রো রেল চলে 1984 সালের 24শে অক্টোবরে, যে ট্রেনটি চালিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। শুধু তাই নয়,
ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সেটিও চালু করলো কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন। এই আন্ডার ওয়াটার মেট্রোর যে টানেল, সেই টানেলটি তৈরি করা হয়েছে হুগলি নদীর তলা দিয়ে, এবং এটি কলকাতার ফুলবাগান মেট্রো স্টেশনকে হাওড়া ময়দান স্টেশনের সঙ্গে কানেক্ট করেছে। এবং 2024 সালের 15 মার্চে কিন্তু ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল পরিষেবা চালু করলো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। তো যাই হোক, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কোন তথ্যটা খুব ভালো লেগেছে বা কোন তথ্যটা আপনি আগে থেকে জানতেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের মানুষদের ভালো রাখুন।